আমি যদি প্রশ্ন করি তোমাকে, তুমি কি একবার গাদা যেতে চাও, কি বলবে? নিশ্চয়ই, মানে আমার একটা সারা জীবনের ইচ্ছে ছিল, সেটা হচ্ছে যে একটু আমি নিজে ক্যামেরা করি, নিজেই একটু আধটু লিখতে টিখতে পারি। তো আমার ইচ্ছে ছিল যে একটা যুদ্ধ কভার করবো। সেটা করলে মৃণালদা থাকলে মৃণালদাই বা কি করতেন? মৃণালদা ছবি বন্ধ করে দিতেন। ছবি বন্ধ করে তার মানে তুমি বলতে পারছো হলে সত্যজিৎ কি করতেন? ছবি বন্ধ করে দিতেন। এখন তুই ছবি করবি না লড়াই করব। যে প্রতিষ্ঠান বিরোধী যে সোচ্চার, এই অনেক অনেক প্রদীপ্ত যদি আসে না মাঠে, এরা চমকে যাবে। কোনো নির্দিষ্ট দল সে খবরদারি করছে যে লাইন দিয়ে ছবি রয়েছে, সেই ছবি হয়তো 3 বছর আগে ছবিটা কমপ্লিট হয়েছে, সে স্কোপ পাচ্ছে না কিভাবে ডিস্ট্রিবিউটারের ঘর অব্দি যাবে। সেথায় নাই হিংসা নিন্দা কামের গন্ধ, চলো চলো প্রেম বাজারে, এই প্রেমের মানুষ দেখিবার করে। সেথায় নাই হিংসা নিন্দা কামের গন্ধ, সেথায় নাই হিংসা নিন্দা কামের গন্ধ, ফলে প্রেমিক জোনায় আছে রে। চলো 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 প্রেমের বাজারে। জয় গুরু। বৃষ্টি পড়ছে টিনের চালে। গত সপ্তাহে আমরা বৃষ্টিতেই আমরা প্রথম অধ্যায় শেষ করেছিলাম। আজকে দ্বিতীয় অধ্যায়, লাডলি মুখোপাধ্যায়। তো লাডলিদাকে নিয়ে আমরা চলে এসেছি আমাদের এই দ্বিতীয় অধ্যায়তে। আচ্ছা লাডলিদা, আজকে আমরা এভাবেতে জার্নিটা করি। এই যে তোমার কলকাতায় চিত্র পরিচালক হয়ে ওঠা, লেখালেখি তো তোমার চলছিলই, তুমি তখন প্রায় খ্যাতির মধ্য গগনে। তো সেই সময় সবকিছু ছেড়ে 20-25 বছর ওরকম ভাবে একটা কাজ করে এটিভিতে তোমার আগের এপিসোডেই আমরা শুনেছি এটিভির জন্মলগ্নের থেকে তুমি রয়েছো, তার থেকে 2 বছর আগে থেকে তুমি রয়েছো। সবাই লাডলি মুখোপাধ্যায়কে চিনতে শুরু করছে। হঠাৎ দুম করে ছেড়ে ছুড়ে এইরকম একটা অজপাড়া গায়ে বল্লভপুর গ্রামে তোমার চলে আসা, একটা গ্রামের বাইরে একদম। তাও এইটা কেন, মানে এই জার্নিটা আমার ভীষণ জানতে ইচ্ছে করে। আসলে মানে কোন বিখ্যাত হয়নি, আসলে প্রচুর কাজ করে গেছি। মানে ধর প্রায় 250-300 মতন ছোট ছবি, ডকুমেন্টারি এসব করেছি। কলকাতায় ছিলাম, কলকাতা আমার প্রিয় শহর, যে শহরে থেকেই আমি অধিকাংশ কাজ করেছি, দেশ বিদেশে গেছি। কিন্তু একটা সময়ের পর কলকাতা প্রায় একটু বিরক্তিকর লাগছে। এই যে বলছিলাম যে বাঙালির মূল্যবোধের পরিবর্তন, সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের আড্ডাগুলো পরিবর্তিত হয়ে গেল। কথাবার্তার মধ্যে ইলেকট্রনিক গ্যাজেট ঢুকে গেল, কথাবার্তায় মূলত খুব ব্যক্তিগত চাওয়া পাওয়ার জায়গাগুলো ঢুকে গেল, আর কোনো নলেজ নেই, আর কোনো জ্ঞান আহরণের দিক নেই। মানে আমি তোর সাথে বসে আড্ডা মারবো, যেমন তুই আমার কাছে কিছু জানতে চাইবি, আমিও তো তোর কাছে কিছু জানবো, তবেই না আড্ডাটা এগোবে। এবং কাজের পরিবেশ তো আগে বলেইছি তোকে যে কাজের পরিবেশটা নষ্ট হচ্ছে, বয়স হচ্ছে। তো একটা সময় পর মনে হলো যে এমনি তো প্রচুর বাতেলা মেরেছে, বুঝলি তো, আলফা লাইক হ্যান কারেঙ্গা ট্যান কারেঙ্গা, কিন্তু তত কিছু তো করিনি। তো মনে হলো যে একটা সময় বোধহয় খুঁজে পাওয়া দরকার, মানে একটা মানুষকে কোনো না কোনো ভাবে সেই বিপদের কথা একটা লাফ দিতে হয়। তো আমি চলে এলাম কলকাতা, সব ছেড়ে দিয়ে। তুই জানিস তখনও আমি বাংলা একাডেমি হ্যান ত্যান ইত্যাদি করছিলাম, শিশু কিশোর একাডেমি সব করছিলাম, নানান পাবলিকেশন হ্যান ত্যান ফেস্টিভ্যাল, সেই সব ছেড়ে দিয়ে চলে অনেকটা রিট্রিট খুঁজে পাওয়ার মতন, যে সেখানে এসে একটা
স্কুলে টুলে তৈরি করে থাকবো, এই শুরু করলাম। এর এর পেছনে কিন্তু আমাকে অনেকেই বলে যে অভিমান মান এইসব কিছু নেই, এটা পুরোপুরি একটা নিজের মধ্যে একটা অবকাশ তৈরি করা, একটা নির্জনতা তৈরি করা, যেখান থেকে আরো কিছু কাজ করা যায়, যে কাজগুলো করবো ভেবেছি। তো ফলে এইখানে থেকে গত 7-8 বছরে, আমি 7-8 বছর টানা এখানে আছি, এই 7-8 বছরে আমি প্রচুর ছবি করেছি, ডকুমেন্টারি, শর্ট ফিল্ম, প্রচুর বই লিখেছি, ধারাবাহিক লিখেছি। তো এইটা বোধহয় কলকাতায় থাকতে সম্ভব ছিল না, এটা এখানে সেটা তো আমি এখানে এসে ফিল করি, সেটা তো ছিলই না। হ্যাঁ, ওইগুলো একটা হয়, ওই যে অনেকে এসে বলে তুমি তো কলকাতা শাসন করতে আনতেন, তা করতাম কিনা আমি জানি না, কিন্তু হ্যাঁ 5-7টা ছেলে নিয়ে ঘুরে বেড়ানো, বড় বড় গাড়ি নিয়ে, আর ব্র্যান্ডেড শার্ট পরে একটা হরিদাস বাবু টাইপস একটা ইয়ে, তো সেই বাবু কালচার থেকে সরে আসা এটা অনেক যৌক্তিক ছিল আমার কাছে। তার কারণ হচ্ছে যে এইখানে অনেকেই বলে যে এত মেকা, এখানকার লোকাল লোকজন বলে যে কোথাও বেরোয় না, যায় না, ওই ঘরের মধ্যে, ওইটুকুন জায়গার মধ্যে। তো ওয়েল, আমার ভালোই লাগে এটা। এখন আর যে খুব বেশি যেতে, যেমন কলকাতায় যাই না, ওই উড়োজাহাজ ধরতে হলে তখন হয়তো যেতে হয়, আদারওয়াইজ তো কলকাতায় যাই না। মানে এই কি বই প্রকাশ হবে, বই মেলা আর ইয়ে কানমলা, এগুলোর মধ্যে যাই না। সেটা আমি এইবারের বই মেলায় তো তোমাকে পেলামই না, অথচ তোমার দুটো বই প্রকাশিত হলো। এটা তো শান্তিনিকেতন নিয়ে একমাত্র আমি যাই, তাও যাইনি, দুবার পবনের উপর ছবিটা দুবার দেখানো হয়েছে, আমি যাইনি, কিন্তু তবু ছবি দেখালে সরাসরি থাকার চেষ্টা করি। সেটা হচ্ছে যে দর্শকের রিয়াকশন কি হচ্ছে, মানে একদম সরেজমিনে এটা বোঝার একটা চেষ্টা। আর ছবি প্রেজেন্ট করার ক্ষেত্রে করে অনেকেই সাথে সাথে তো করে দেয়, কিন্তু আমার মনে হয় সেটা আমি নিজে করলে বেটার হবে, আমার মনে হয়। তাও সাথী তো খুবই ভালো প্রেজেন্ট করে, ইন্দ্র আছে, এরা সব করে। ওই জন্য ওই তখন বেরোই, ওই তো মুম্বাইতে দেখানো হলো, দিল্লিতে দেখানো হলো, তখন গেলাম, অন্যান্য শহর এখানে আশেপাশে মালদায় গেলাম, এইসব তো খুবই যাই। কিন্তু এইটাকেই ডেরা তৈরি করেছে, এটাই আখড়া। এখানে ওই যে দেখলি কালকে যেমন বাউল এলো, বাউল গান গাইছে, এখানে আসে মাঝে মধ্যে লোকজন, কম আসে, মাঝে মধ্যে আসে, একটু আড্ডা আলোচনা হয়, নানা ধরনের ওয়ার্কশপ করার চেষ্টা করি। এখন সেটা কমিয়ে দিয়েছে, মানে সেটাও চাপ। এখানে তো ফিল্মও দেখানো হয়েছে না, প্রচুর ফিল্ম দেখানো হয়েছে। তো এখানে আসার পরেই কি তোমার বিশ্বভারতীর সঙ্গে সংস্পর্শে আসা, নাকি আগের থেকেই এই স্পর্শটা ছিল? মানে তুমি তো ভিজিটিং লেকচারার ছিলে এখানে। আমি বলি প্রথম, সেটা হচ্ছে যে মূলত বাউলদের নিয়ে কাজ করার সূত্রে আমার এখানে আসা। আচ্ছা, এটা হচ্ছে প্রথম। এবং এখানে তখন খুব ইম্পর্টেন্ট কিছু বাউলরা ছিল, গৌড় ছিল, তখন এখানে থাকতো, সুরেল্লা খুব ঘন ঘন এখানে আসতেন, আর দেবদাস দা, বিশ্বনাথ দা, এরা অনেকে ছিলেন ইম্পর্টেন্ট বাউল এরা। তো সেই সময় আসতাম। পরবর্তীকালে যখন ছবি করতে আরম্ভ করেছি, সেই সময় আমি প্রায় গোটা 14 ছবি করেছি কেন্দ্রীয় সরকারের পয়সায়, রবীন্দ্রনাথ। তো তখন আমি এখানে থাকি না, আমি আসি, শুট করি, চলে যাই। তারপরে এখানে আসি, কিন্তু বিশ্বভারতীর গিয়ে পড়ানো টড়ানো এগুলো কিন্তু এরই ফাঁকে ফাঁকে হয়েছে। আমি এখানে আসার পরে আর বিশ্বভারতীর সাথে সম্পর্ক রাখার কোনো কারণও নেই। ওটাও আরেকটা ভয়ঙ্কর জায়গা হয়ে উঠেছে। তো ফলে সেটা আমি একটা বই লিখেছি যে তাহাদের শান্তিনিকেতন বলে, সেটা একটা ধারাবাহিক থেকে একটা বই করেছি। আমরা নতুন করে ওই বইটা থেকে না নতুন একটা শান্তিনিকেতন কে জানতেও পারছি। ইনফ্যাক্ট এই বইটা আমি আমার একজন প্রিয়জনকে উপহারও দিয়েছি, কিন্তু তোমাকে পেলাম না, কি করা যাবে এইবার বই মেলায়। এই যে এইখানে চলে আসার
ভাবনাটা কি অনেকদিন ধরে তুমি জারিত হচ্ছিল তোমার মধ্যে? না না, আমার একটা কারণ এত বড় এইরকম 4 বিঘা খানেক 5 বিঘা খানেক না, না, জমি, না, না, অত এটা তো না, দুম অত করে না, তো না, না, করে ফেলা যায় না। না, না, বিঘা 2 জমি হয়তো। তো সেই মানে এখানে কিছুটা আর ওই পাশে হুম একটু জমি, সেটাও মানে সাথীর জমি, ওইভাবে আমরা আছি এখানে। তো ওখানে চাষাবাদ হয় একটু। তা এখানে এখানে আসার পেছনে যেমন একটা পরিকল্পনা ছিল যে যে একটা বয়সের পর কলকাতা ছাড়তে হবে, শহর ছাড়তে হবে, এটা একটা পরিকল্পনা ছিল, কিন্তু কোথায় কি এটা জানতাম না। তো আমার সহযোগীরা বলতে আরম্ভ করলো যে ওয়াই নট ইন শান্তিনিকেতন। হুম তো এমনি মূল শান্তিনিকেতনটা আমার কখনোই খুব একটা পছন্দের হুম জায়গা ছিল না, হুম কিন্তু যেহেতু এই অঞ্চলটাকে আমি জানি, এখানে অনেক পরিচিত লোকজন আছে, সেই জন্য এখানে একটার পর একটা জায়গা দেখে আলটিমেটলি এই জায়গাটা হুম পছন্দ হয় এই কারণে, সেটা হচ্ছে ধারে কাছে কোনো বাড়ি নেই। হুম এখান থেকে একটা দোকানে যেতে গেলেও 2 কিলোমিটার 2.5 কিলোমিটার যেতে হয়। হুম তো তখন মনে হলো যে এখানে এখানে নট ব্যাড, এখানে একটা করি। তো এইটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 18 বছর আগে, 18-19 বছর আগে। হুম হুম আমি এখানে তখন ওই যাতায়াত করতাম, হুম ওই বাড়ি তৈরি হলো, ইয়ে হলো, প্রথম ওই যে ঘরটা আমি থাকি ওইটা তৈরি হলো, আস্তে আস্তে এপাশে মাটির বাড়ি হলো, ইত্যাদি হলো। তো তখন যাতায়াত করতাম, মানে প্রায় কলকাতায় থাকলে প্রতি শনিবার চলে আসতাম, চলে আসছে তুমি, সেটা তো আমি জানি। রোববার হ্যাঁ, থেকে হ্যাঁ। আবার সোমবার। সাথী দিও তোমার হ্যাঁ, সঙ্গে আসছে। হ্যাঁ, সাথী অনেক হুম। বন্ধু বান্ধবরা আসতো। হুম তো সেটা অনেকটা ওই অমিত দাও ছিল। হ্যাঁ, আড্ডা ইয়ের কারণে হুম। আসতাম। তো তারপরে ওই গত 8-9 বছরে এটা একটা মনে হলো যে যখন আমি এখানে থাকবো মনে করলাম, তখন মনে হলো যে এখানেই থাকি, আর আর কলকাতা না। হুম হুম আগে করতাম যে মাঝে মধ্যেই কলকাতা গাড়ি নিয়ে গেলাম, আবার হয় ওই রাত্রিরে ফিরলাম, না হলে পরের দিন ফিরলাম বা 2 দিন কাটিয়ে এলাম, সেগুলো বন্ধ করে দিয়েছি। কারণ হচ্ছে আর তো কোনো কাজ নেই কলকাতায়, তো কোনো কাজ নেই আমার, লেখালেখি ছবি সব। আর আমার এখানে আমার নিজের ক্যামেরা, এডিট সেটআপ সব রয়েছে। আমার এডিটর জেনারেল বন্ধু ইন্দ্রকে ডেকে নিলাম এখানে, চা বিড়ি খেতে খেতে, কফি খেতে খেতে এটা এডিট করলাম, কোনোরকম প্রেশারের মধ্যে না থাকা। ফ্রিবার, আমার কোম্পানির নাম ছিল ফ্রিবার, সেটা এখন। তো ওই মুক্ত বিহঙ্গের মতন যখন যা মনে হয়েছে প্রজেক্টের কাজও করছি, আবার নিজের মনে হয়েছে ওই মোকাম বলে একটা ছবি দেখেছি, নিজে এনআরসির বিরুদ্ধে একটা ছবি, একটা মিউজিক্যাল ছবি, সেটাও করেছি। আর এখানে মাঝে মধ্যে আগে তো যেতাম, এখানে আশেপাশে গ্রাম গ্রামগুলো যেতাম, এখনো যাই, এইসব ইলেকশনের কারণে যাচ্ছি। একটু আদিবাসী গ্রাম যাই, আদিবাসীরা আমায় পছন্দ করে, ওদের সাথে। তুমি তো সাঁওতাল যারা আদিবাসী আছে তাদের জন্য নিজের প্রায় জীবন দিয়ে দিয়েছো, তাদের উপকারের জন্য। ওরকম না, একটু এটা তো আমি জানি, এটা তো আমি জানি। করেছিলাম ওদের লেখাপড়া করানো, ইনফ্রাস্ট্রাকচারের অভাব, আর রাজবেশি টাকার জন্য যে করতে পারবে, ফলে এখন সেটা বন্ধ রয়েছে। কিন্তু আসে, আদিবাসীরা আসে নানান কারণে অকারণে, তারা বিপদে পড়লেই তো তোমার কাছে আসে, সেটা তো আমি জানি। কলকাতায় থাকতে যতটা করতে পারতাম সেটা তো আর এখানে করা সম্ভব না, কিন্তু তারপরে যতটা সম্ভব তাকে মৌমাছি কামড়ালো, কার ডায়রিয়া হলো আর কি, অসুস্থ হলো, তখন যাই। আচ্ছা, এই যে আমার মাঝে মাঝে এটা আমার প্রশ্ন নিজের মধ্যে জারণ করেছিলাম, কখনো তোমার জিজ্ঞেস করা হয়নি। এই যে তোমার একটা আমি যেটা মনে করি, একটা খ্যাতি তো তোমার ছিলই, তোমার খ্যাতির চারপাশে নেই, ধারে পাশে আসে না এমন মানুষকে নিয়ে মিডিয়ার নাচানাচি আমরা দেখেছি, আমি তো দেখিয়েছি, কিন্তু সেই ল্যাডলি মুখোপাধ্যায়কে মিডিয়া সেভাবেতে প্রমোট করলো না। কিন্তু এটা কি কোথাও তোমার একটা খারাপ লাগা আছে? না না না, আমি বরং বেঁচে গেছি। মিডিয়া গ্রাস যাদের করে সে কি অবস্থা আমরা জানি, এবং 5-7টা নাম
তুইও জানিস, মিডিয়া মিডিয়া কিছু বলুক আমাকে নিয়ে, সেটা আমি চাই না, কখনো চাই না। যে মিডিয়াতে খুব ঢক্কা মিনাদ হলো, তাহলে আসল কাজটা হাওয়া হয়ে যায়, আসল কাজটা আর থাকে না। বরং আমি কাজ করতেছি, মিডিয়া কি বললো না বললো, আর আমার কোনো খ্যাতি নিয়ে কোনো সমস্যা নেই। কতটা খ্যাতি হলো না হলো, তার কারণ আমি জানি আমার স্মল পার্সন, লিটল ম্যান, আমি নিজেকে জানি, নিজের একটা আন্দাজ করতে পারি যে আমি ঋত্বিক ঘটক নিয়ে আমি মানিকগঞ্জ করবো। ফলে আমি আমার মতন করে একটা জীবন ধারণ করি। সেই জীবন ধারণে আমার অন্যতম হচ্ছে যে ব্যক্তিত্ব প্রকাশ, অর্থাৎ এমন কিছু করে যাওয়া যা তা যদি এই সমাজের কাজে লাগবে কিনা আমি জানি না, কিন্তু সমাজের দুঃখ দারিদ্র বলিস, প্রতিবাদ বলিস, যা যা, সেটার ক্ষেত্রে আমি একটা কাজ করার চেষ্টা করি। সেখানে বিনোদন মাত্র, গান বাজনার বিনোদন মাত্র, প্রতিবাদও আছে, সেইভাবে কাজ করি। আমি কিন্তু কোনো অবস্থাতে কোনো খ্যাতি চাইনি, কখনো চাইনি। আর সেটা সেটা স্রষ্টারা সেটা চায়ও না, যারা সাধক তারা কখনো খ্যাতি চায় না, কিন্তু আমাদের তো খুঁজে নিতে হয়। মিডিয়া তো মহাশ্বেতা দেবী খুঁজে নিয়েছিল, তাই না? তো সেভাবে তো লাডলি মুখোপাধ্যায়কে খুঁজতে পারতো। আমি বাংলা একাডেমিতে একটা বক্তৃতা দিয়েছি, সেই বক্তৃতার বিষয় ছিল যে সেটা তো না পড়লে পিছিয়ে পড়তে হয়। তো তাদের কাগজে আমি একটা দেখিয়েছিলাম যে 20টা লোকের নাম আমি বলেছিলাম, আরো অনেকে আছে যাদের কোনো গ্রাহ্যই করেনি এই এই সমস্ত ধাপের মিডিয়া। মিডিয়া যখন বিরাট বারবারন্ত সমালোচনা লেখা হয়েছে, ঋত্বিক ঘটক নিয়ে লেখা হয়েছে, ঠিক ঠিক ঠিকইও বলছে, ঠিক। তো এরকম আমি 20টা নাম বলতে পারি, তোরাও জানিস যে কমল মজুমদার নিয়ে কোনো কথা হয়নি, সেটাই স্বাভাবিক। কিন্তু ভাস্কর চক্রবর্তীও নিয়ে কোনো কথা হয়নি, বিনয়দাকে নিয়েও কোনো কথা হয়নি, কিন্তু সময় তাদের তুলে নিয়ে এসছে। মিডিয়া কি বললো না বললো তার তো খুব যায় না, আমরা এই নামগুলো জানি কি করে, আমরা এদের কাজ দেখি কি করে, পড়ি কি করে। তার কারণ হচ্ছে যে আমাদের কোনো না কোনো ভাবে অ্যাট্রাক্ট করেছে সময়ের সাথে সাথে। তো ফলে আর আমার ক্ষেত্রে হচ্ছে যে আমি তো ওই লেভেলের স্ট্যাচারের লোকই নেই। আমি ওই যা বললাম যে আমি হচ্ছে লিটল ম্যান, ফলে ওই ছোট ছোট ভাবনা চিন্তা ধারণা সেগুলোকে গুনে গেছে যদি কিছু করা যায় সেটার চেষ্টা করি। ফলে মিডিয়া যে আমাকে ধরেনি, মিডিয়া যে আমাকে নিয়ে কিছু বলেনি, তা নিয়ে কোনো আক্ষেপ নেই, বরং আমি বাচ্চা গেছি আর না। সেরকমই, যেমন আমি বলি গোটা ইউরোপ যেমন তোমার লেখা থেকে জানতে পারি যে গৌর খ্যাপাকে নিয়ে উত্তেজিত ছিল, প্রচন্ড রকম ভাবে পাগলামি ছিল, অথচ সেই গৌর খ্যাপাকে তুমি ছাড়া বোধহয় আর কেউ সেরকম ভাবে এই সেই মিডিয়ার কথাই বলছি আর কি। গৌর নিয়ে তো একাধিক ছবি করেছি, তারপরে গৌর নিয়ে রিসেন্টলি একটা বইও করেছি, ওই বইটার থেকেই তো আমি পড়ে জানছি ধারণা গৌর নিয়ে সারা পৃথিবী ইত্যাদি আমরা বলি, খুব গাল ভরায় লাগে, কিন্তু সেটাও কিন্তু খুব নির্দিষ্ট একটা জনগোষ্ঠী, খুব নির্দিষ্ট কিছু লোকের মধ্যে সেটা এরকম নয় যে বিদেশে মিডিয়াও খুব চিৎকার করছে এটা নিয়ে, খুব ঢাকঢোল পেটাচ্ছে, তা কিন্তু হয়নি। কিন্তু যেখানে বব ডিলান এগুলো আমরা সব শুনেছি, কিন্তু 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 যতটা হওয়া উচিত ছিল তা তো হয়নি, আমার দেশে তো হয়নি, বিদেশে খুব যে বেশি হয়েছে, কারণ আমরা বিদেশে একবার গেলেই লোক দেখো বিদেশে যাচ্ছে, কোন ব্যাপার না। আমি বহুবার আমি 20-30টা 40টা দেশে আমি ঘুরে, সেটা ইস্যু নয়। ইস্যু হচ্ছে যে তুমি বিদেশে গিয়ে কি করছো, তুমি কি ওখানে বেড়াতে গেছো, তুমি কি টুরিস্ট নাকি তুমি কোনো কাজ করছো। তো আমি চেষ্টা করেছি যে হয় কিছু ছবি, কিছু লেকচার বাজি, ফেস্টিভ্যালস এইগুলো অ্যাটেন্ড করা, আর না হলে লিখেছি। তো সেইভাবে বিদেশ থেকে, বিদেশের বিষয়টা এরকম নয় যে ওটা আমাদের এখানে একটা সার্টিফিকেট আর কি, যে বিদেশ ঘোরা মানে FRCS
ডাক্তারের মতন সেরকম যে বিশেষ বলিস, তার মানে তার একটা উচ্চতা হলো আর কি। সেরকম কোনো কিছু নাই। এটা অনেকটা সেটাই। আমি নিজেকে বিশ্ব নাগরিক মনে করি, হ্যাঁ, ফলে আজকে এখানে আছি, কালকে হনিমুনে থাকতে পারি, সেটাই। কোথায় কখন ব্যাক করবে, কোথায় কি গৌরখ্যাপা নিয়ে আলোচনা করতে করতে যেটা আমার যেটা প্রশ্নটা আসছে নিজের মধ্যে, ধরা যাক আমরা যারা বাউল সম্পর্কে জানতে চাই তারা আগে সুধীর চক্রবর্তীর বই পড়তাম। হ্যাঁ, মানে বেশ বহুল প্রচারিত তার লেখা ওই সেই বই, আমি নাম করছি না। তো সেইখানটাতে পড়ে যা জেনেছি বাউল সম্পর্কে, তুমি তোমার এই গৌরখ্যাপা নিয়ে লিখতে লিখতে সেখানে সরাসরি তার সঙ্গে সংঘাতে গেলে, যে বাউলের পোশাক বা ইত্যাদিতে সুধীর বাবু যেভাবে তার লেখায় তুলে ধরেছেন, তুমি তাকে সরাসরি ক্রস করলে। এই যে আমরা জানি যে বাউল সম্পর্কে একমাত্র জানেন সুধীর বাবু গবেষক হিসেবে, তোমার এই সরাসরি সংঘাতে যেতে ভয় করলো না? না, আমি বলি শহীদদা গুরুতুল্য লোক, আমি মনে করি যে দারুণ কাজ করছেন। এটা হয়তো তুই জানিস না যে সুধীরদার যে রচনা সামগ্রী, তার পঞ্চম পাঠটা উনি আমাকে উৎসর্গ করেছেন। আচ্ছা। তো এটা কোনো মানে সংঘাত নয়, উনি কিছু কিছু কথা লিখেছেন যে কথাগুলো আমার মনে করতে হয়, আমার মনে হয়েছে যে সেগুলো খুব ঠিক কথা। সেটা সুধীরদা আমার সামনে এই বাংলা একাডেমিতেই একবার সুধীরদা বলেছেন যে আমরা মাস্টারমশাই লোক অনেক উপর থেকে দেখি, লাইব্রেরি তো ভেতরে ঢুকে যায়। মানে সুধীরদা যতটা বাউলদের সঙ্গে কাজ করেছেন আমি হয়তো অতটা করতে পারি, যত লিখেছেন তা আমি হয়তো লিখতে পারিনি, কিন্তু আমি অনেক বেশি বাউলদের রান্নাঘর পর্যন্ত পড়তে, আমি অনেক বেশি সময় ওদের সাথে থাকি। তো এইগুলো মানে যাপন বলতে যা বোঝায়, মানে এইগুলো কারণেই হয়তো সবাই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে বাউল নিয়ে জিজ্ঞেস করে, বাউল নিয়ে বলে। কিন্তু আমার তো রাজনৈতিক ছবিও আছে, আমার অন্য ধরা যাক ট্রাইবাল ডান্স, তারপরেও আমি মনে করি। আমি এক্ষুনি বললাম যে আমি 14টা ছবি শুধু রাজস্থানের আদিবাসী নিয়ে তুমি করেছো, রাজস্থানের গায়কদের নিয়ে, কালবেলিয়া নিয়ে ছবি করেছি, কিন্তু আসলে মূল গল্প হচ্ছে যে আমি সবসময় চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে একটা ওই যে বলছিলাম যে একটা ফোকাস, সেই ফোকাসে থাকা, যে যাতে আসল কথাগুলো বলা যায়, এগুলোকে আমি আসল কথা বলি, যেটা মিডিয়া বলেন, যেটা চারপাশে সিনেমা, নাটক, লেখালেখির মধ্যে থাকেন, সেরকম একটা ভিন্নতর এক্সপ্রেশন, ভিন্নতর একটা ইয়ের চেষ্টা করেছি। সুধীরদার সাথে কিন্তু আমার কোনো সংঘাত নেই। এটা ছোট্ট গল্প বলি, সুধীরদার উপর একটা স্মারক গ্রন্থ বেরিয়েছে, অনেকে সব দিকপাল লোকেরা লিখেছে, তার মধ্যে আমিও কিছুটা। সুধীর আমার ওই একটা ছবি দেখানো হচ্ছে নাচনি বলে, তার আগে সুধীর চক্রবর্তী কিছু বলবেন, আর শব্দ নাশ করে আমি তো করে ফেলি। তার কারণ যে আমি তখন মেলা টেলায় ঘুরে বেড়াই, সুধীরদাকে দেখি, সুধীরদা রেকর্ড করেন, লেখেন, কিন্তু এটা বুঝি যে এমন একটা মাস্টারমশাই সুলভ ভাবতো, আমি এটা যে আমায় খুব একটা পছন্দ করছি না, তার কারণ যে আমি একটু গাঁজা ফাজা খাচ্ছি, যা ওই সময় মদ খাচ্ছি। তো আমি জানতাম, আর তার মধ্যে কিছু লেখালেখি আমি করে ফেলেছি, সেটা সুধীরদাকে অপোজ করে। সুধীরদা বলেছেন যে অমুক বাউল জিন্স পরে ঘুরছে, আমি যে শীতকালে ডিসেম্বর মাসে কোন একটা প্রোগ্রাম করতে গেছে, তো জিন্স করবে না তো কিছু আলখাল্লা বা ফতুয়া পরে ঘুরবে, হয় কখন? তো এই কাউন্টারটা কিন্তু খুব দরকার ছিল, এখন ওনার লেখায় এই যে সমালোচনাটা, সেটা একটা বিরূপ মনোভাব তৈরি করতে পারতো। উনি ওনার সাথে আমি বললাম যে আমি পালিয়ে যাবো, কিন্তু সুধীরদাকে সুধীরদা কি বলবেন না বলবেন, তো বলবে না তুমি থাকো যা বলবে তুমি, তারপরে তুমি বলবে। তো আমি অবাক কাণ্ড যে সুধীরদা ভূয়সী প্রশংসা করলেন, বললেন ওই সময় যখন মেলায় টেলায় দেখেছিলেন যে সবাই নানান রকম, ওরা একটু গাঁজা টাজা খেত, প্রকাশ্যে বলল, তো সেখানে ড্যাডিকে দেখতাম খুব মনোযোগী, মধ্যে একটা কি টুকে নিচ্ছে, মনোযোগী, গানের সময় তো দেখতামই খুব। আরেকটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে
বাউলদের সাথে ওর সম্পর্ক খুব আন্তরিক। হুম তো এইসব বললেন, বলে উনি বললেন যে তাহলে একটা ইয়ে বলি এখানে, যে র্যাডলি এবার একটু বাউলটা নিয়ে ছবি করুন। আচ্ছা বাউল নিয়ে তো ছবি কোথায়, হ্যাঁ ইনফ্যাক্ট তার আগে আমি খুব একটা ছবি করি হ্যাঁ তারপরে তোমার গৌড় খ্যাপার না না না, তারপরে আমি প্রচুর বাউল নিয়ে ছবি করছি, এবং ছবি করেছি যেখানে সুইদাকে আমি দেখেছি। আচ্ছা 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 সুইদা কোথাও আমাকে স্ক্রিপ্টে হেল্প করেছেন, কোথাও নিজে সরাসরি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমার প্রশ্নের উত্তর দিয়েছেন। হুম ফলে আমি দৌড়ে গেছি সেই কৃষ্ণনগরে, ফলে সুইদার সাথে একটা অন্য সম্পর্ক তৈরি। হুম আর শুধু সুধীরদা না, শক্তিনাথ ঝা প্রচুর ইম্পর্টেন্ট কাজ করেছেন, যদি আমার সাথে খুব একটা যে দেখা সাক্ষাৎ হয়েছে তা না, কিন্তু সুধীরদার সাথে একটা অন্তরঙ্গ যোগাযোগ তৈরি হয়েছিল। কলকাতায় এলে উনি কোথাও থাকলে আমি যেতাম, হুম উনি বেশ পছন্দ করতেন আমার কলকাতা রাখতে, কলকাতায় আসতেন। তো এইভাবে সুধীরদার সাথে একটা, ফলে সুধীরদার সাথে সেরকম কোনো সংঘাতে কিন্তু আমি যাইনি। আমি সুধীরদার কথাকে অপোজ করেছি, আমি বলেছি এটা ঠিক কথা না, এবং জ্ঞানী লোক তো হুম উনি কিছু মনে করেন, উনি আমার এই স্পর্ধিত কথাবার্তা কে উনি একটা মান্যতা দিয়েছেন বলে মানে। হুম হুম আচ্ছা আমার আরেকটা বিষয় খুব ইন্টারেস্টিং লেগেছে এই বইটা পড়তে পড়তে, এই যে গৌড় খ্যাপার মতন যে একটা মুক্ত মানুষ, তাকে ধরা তোমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয়নি? দেখ এটা আমি পুরো সারা বইটাতেই লিখেছি যে খ্যাপা ইন রিয়েল সেন্স খ্যাপা। হুম মানে আমি ততদিন আমি ভেবেছি অনেকদিন যে ওকে নিয়ে ছবি করবো, কিন্তু ছবি করার উদ্যোগ নিইনি, তার কারণ আমার কাছে কোনো ক্যামেরা আছে। আচ্ছা ভাড়া করা ক্যামেরা নিয়ে গৌকে শুট করা ডিফিকাল্ট, তার কারণ আজকে ওর একরকম মনে হচ্ছে, সকালে বিকেলে অন্যরকম মনে হচ্ছে, বা পর মুহূর্তেই অন্যরকম মনে হচ্ছে। হুম তো নিজের ক্যামেরা থাকলে সেই সমস্ত সমস্যা দূর হয়, হ্যাঁ। কিন্তু প্রচুর ডিফিকাল্টিস আছে, তার কারণ হচ্ছে যে খ্যাপা ও কোনো কিছুই যে সবটা যে ওর নিয়ন্ত্রিত তাও না, হুম যখন যা মনে হচ্ছে তাই যে। তো ফলে এটা একটা চ্যালেঞ্জিং ছিল। প্রায় 12 বছর ধরে আমি এই ছবিটা শুট করেছি, আর ওর মৃত্যুর পর বছর 2 লেগেছে সেটা শুট করতে। হ্যাঁ এটা লং ওয়ে, লম্বা কাজ সেম টাইম। তো সেটা তো চ্যালেঞ্জিং ছিল, খুবই চ্যালেঞ্জিং ছিল। হুম তার কারণ হচ্ছে যে গৌর তো শুধু ভালো মিউজিশিয়ান তাই না, গৌর দারুণ গান গাইতো, গৌর দারুণ খনক বাজাতো, সেটাই তো শেষ কথা না। হুম গৌর অসাধারণ বক্তা, আচ্ছা হ্যাঁ সেটা আউট অফ দ্য ওয়ার্ল্ড। ও যে কথাগুলো বলে সেই কথাগুলোর মধ্যে দারুণ সমস্ত দর্শন রয়েছে, মণিমুক্ত, হ্যাঁ হ্ঁ সেইটাকে ধরার চেষ্টা করেছি। তুই যদি দেখিস আমার ছবিটা, তাহলে তুই খেয়াল করবি এই ছবিতে কিন্তু আমাকে অনেকে বলেছে যে কোথায়, এই তো গৌড় খ্যাপা, লাইভলি কোথায়। আমি তো লাইভলি দেখাতে চাইনি, হুম সব ক্যামেরার কারিকুরি হ্যান ত্যান সেসব অন্য ছবিতে করেছি, অন্য সময় করার চেষ্টাও করেছি, কিন্তু গৌড়ের ক্ষেত্রে দেখবি যে পুরো ছবিটা যে ফিক্সড হয়, হুম কোনো গ্যাপ শট নেই, মানে অন্য জায়গাতে নিয়ে এসে লাগানো হ্যান। আচ্ছা জাস্ট ও যা বলে যাচ্ছে সেটাকে ফিক্সড ছবি, আচ্ছা ছবিতে উঠে। তো ওই জন্য সময় অনেক বেশি লেগেছে, ওর মনোভঙ্গি, ওর ভাব ইত্যাদি বুঝে করতে হয়েছে। হুম আচ্ছা সেক্ষেত্রে এখানেই আমার একটা জিজ্ঞাসা এলো, এই যে তুমি বলছো যে ওকে নিয়ে আলাদা করে কোনো চিত্রনাট্য তৈরি করা অসম্ভব ছিল, মানে যেটা ঘটে চলেছে সেটাকেই তুমি ফ্রেম বন্দি করছো। তো তথ্যচিত্র বলতে কি আমরা আদৌ কোনো চিত্রনাট্য বুঝি? মানে তথ্যচিত্র বানাতে গেলে চিত্রনাট্য কি তৈরি করতে হয়, না আবহমান জার্নিটাকেই শুধু ধরা যেরকম ভাবে যাচ্ছে? না, ইট ডিপেন্ডস। যে একটা ক্লাসিক্যাল ছিল যে একটা চিত্রনাট্য তৈরি করে তারপরে শুট করতে যেত, কিন্তু যা তুই চিত্রনাট্যে রাখলি সবটাই যে তুই পাবি তা তো নাও হতে পারে।
ফলে আমরা সবসময় চেষ্টা করি, মানে সব ছবিতে না, ওই রবীন্দ্রনাথের ছবিতে একটা স্ক্রিপ্ট তৈরি করি, আচ্ছা, হ্যাঁ, কিন্তু এই সমস্ত লিভিং পার্সোনালিটি, এই ধরনের লিভিং কি বলবো বিষয়, হুম, সেক্ষেত্রে আমরা অনেক সময় চেষ্টা করি সেটা হচ্ছে যে যা ঘটছে সেইগুলোকে এক টাইম শুট করা, হুম, পরে এডিট টেবিলে এসে আবার সেটাকে হুম, হুম, নতুন করে তৈরি। আচ্ছা, ফলে কোন রকম হয়তো কোথাও কোথাও কোনো শুটিং এর ক্ষেত্রে আমরা ওয়ান লাইনার একটা রাখি, হুম, অর্থাৎ সেটা রাখি এই কারণে যে ওটা যে খুঁটি, না গরু পালিয়ে যাবে, গরু পালিয়ে যাবে তো ওটা একটা ধরে হ্যাঁ, 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 ওই জন্য একটা ওয়ান লাইনার হয়তো রাখি। হ্যাঁ, আদারওয়াইজ আমি যে স্টাইলে ছবি করি সেটা হ্যাঁ। হচ্ছে যে আমি জায়গাটায় যাই, একটা রেখি করি, দেখি, হুম, কোনো মানুষ হলে তার সাথে কথা বলি, বলে তারপরে আমি অ্যাক্টর নেম শুট করতে হবে, হুম, এবং তার উপর কোনো নিয়ন্ত্রণ না রেখে, তার উপর কোনো কিছু চাপিয়ে না দিয়ে, হুম। যে তুমি হেঁটে যাও, তুমি এইভাবে বলো, ওইদিকে তাকাও, এই করো, সেগুলো না। তাহলে এটা একটা ন্যাচারাল ছবি হয়। গৌর খাপার সঙ্গে গৌর খাপার লেখাটা তোমার লেখাটা পড়তে পড়তে আহ, মনে হয়েছে যেটা যে তোমার সঙ্গে ওনার একটা অসাধারণ হৃদ্যতা ছিল, সখ্যতা ছিল, আহ, একটা বিরাট জায়গা জুড়ে তুমি ছিলে আর কি। তো এই গৌর খাপা পরবর্তী এমন কোন সংস্পর্শ বা সঙ্গ তুমি কি আর খুঁজে পাও বা পেয়েছে বা পাচ্ছ? না, গৌড়ের মতন পাওয়া তো মুশকিল, হুম, ডিফারেন্ট, একদম অন্য অন্য জন। কিন্তু আহ, দুঃখের সঙ্গে এটাও বলতে হবে, সেটা হচ্ছে যে গৌর খাপার পাশাপাশি আমরা সুবল গোসাইকে পেয়েছি, সুবল আরো গোসাইকে অনেককে পেয়েছি। পেয়েছি, কিন্তু হ্যাঁ, পরবর্তীকালে আর 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 কোনো কোনো বাউল আহ, বাউল সাধক তো নেই, হুম, নেই প্রায় বলা যেতে পারে। কিছু মুর্শিদাবাদ, কিছু বাংলাদেশে আছে, হুম, হয়তো না আছেন, নিশ্চয়ই আছেন, হুম, কারোর কারোর সাথে দেখা হয়েছে, কিন্তু ওইভাবে আমাকে কেউ আর তেমন ভাবে আকর্ষণ করে। আর আমি তো খুব বাউলদের নিয়ে ছবি করব, বাউলি ভাববো বা নিজে বাউল হবো, এরকম কোনো বিষয় ছিল না, কারণ আমি খুব ন্যাচুরালিস্টিক লোক, হুম, আমি খুব যুক্তিবাদী লোক। ফলে যে কারণে তুই একটা প্রশ্ন করছিলি, যে কারণে আমি বাউলদের দেহতত্ত্ব নিয়ে আমি কোনো কথা বলিনি, না, খুব হুম, কম বলেছি, হয়তো খুব কম। তার কারণ হচ্ছে একজন খুব প্রথিত আসা এক না, দেহতত্ত্ব তুমি এই বইটাতে শুরুর দিকটা শুরু করেছিলে যে মানুষ ওই যৌনতাটাকেই নিয়ে চিন্তা করে, বাউল বলতে আমরা ওইটাকে, না, ওই জায়গাটা তুমি ছুঁয়ে গেছো আর কি। না, তারপরে দেহতত্ত্ব নিয়ে একদম যে কিছু বলিনি তা না, হুম, বলেছো, হালকা করে দিয়েছো। তো একজন খুব বিখ্যাত এক মহাজন গুরু ছিলেন, হরিগোসাই বলে, বসনে থাকতেন। হুম, তো হরিগোসাই আমি একটা বলেছিলাম, আমি অবশ্য দেহতত্ত্ব নিয়ে জিজ্ঞেস করতে বলেছিলাম যে এটা মিটিং মিছিল করে হয় না, হুম, তা একজনের সাথে আরেকজনের সম্পর্ক, হুম, তারাই ওইটার মধ্যে থাকে, আর থাকে গুরু, হুম, যে মানে পথ নির্দেশ করে। ফলে বাউলরা নিজেরাও চায় না যে এইটা নিয়ে বেশি কথা হোক। বাউলরা যেটা করে সেটা একটু ইঙ্গিত, একটু ঠাট্টা ইয়ার্কির মধ্যে দেহতত্ত্ব ছেড়ে, আর শহুরে তথাকথিত আমোদ গেড়ে বাঙালি, আমোদ গেড়ে বাঙালি সে খালি দেহতত্ত্ব হোক, একটু দেহতত্ত্ব কি বোঝে না, দেহতত্ত্ব দেহতত্ত্ব চিন্তা যায় না, তারা ভাবে যে দেহতত্ত্ব মানেই একটা কিছু। ফলে ওই ওই যে পড়ার মতন করে, ছবি দেখার মতন করে কিছুটা করলো। খেয়াল করলো যে বাউল যে নাচে, এই মুদ্রাগুলো কি কেউ কি খেয়াল করলো? এমনি কোনো দেখা হলো? কেউ কি খেয়াল করলো সেটা কি প্রকৃত বাউলের জীবন যাপন কি করে সে, কি করে তার এই যে শুদ্ধচারিতা, সেটা কিভাবে সে বজায় রাখে, কারো কোনো মাথা ব্যথা হচ্ছে। মাথা ব্যথা থাকলে কি হৃদ মাজারে গানটা শুনে কেউ নাচানাচি করে? তুমি বলো না। এগুলো তো আছে, এগুলো তো আছে, মানে এখন তো নতুন নতুন গান লিখছে। অনেক কদিন আগে একজন বলছিল সে বাউল গান লিখে, আমি বাউল জীবন ধারণ না করলে কি করে বাউল গান বলতে পারি যে আমি
সেই ফোক লিখছি পল্লী গানে, তাও সেটা দ্যাট উইল বি আরবান ফোক, তাও তাও আরবান ফোক, সেই তার কারণ যে সেটা তো তাকে গ্রামে থাকতে হবে, সেটাই। তারপরে তো সে আবার গ্রামে না থেকেও একটা পবন দাস বাবু তো নিতে থাকে, সে চর্চা করে গেছে, হুম হুম বাবু চর্চা করে গেছে দিনের পর দিন। সে নানান প্রতিবন্ধকতার মধ্যেও সে রয়েছে, সে তো কর্পোরেট নয়, সেই সে তো কোনো কর্পোরেট বাবাজি হয়ে যায়নি। সেই এই 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 আছে, অর্থাৎ বাউল তুমি মাঠে ঘাটে পাহাড়ে জঙ্গলে দেশে বিদেশে সব জায়গায় হতে পারো, আসল হচ্ছে সেটা তো তোমার হোয়াট ইজ ইউর লাইফস্টাইল, হ্যাঁ, ওই জীবন ধারণটাই আসল। জীবন ধারণটাই আসল। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে একটা তোমার কাছে বিতর্কিত হতে পারে, কিন্তু খুব স্পষ্ট আমি জবাব চাই। ধরো গৌর খ্যাপাই বলছেন যে লালন স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করেছিল, মানে স্বাধীনতা সংগ্রামীদের উনি একটা 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 সমর্থন করেছিলেন, সঙ্গ দিয়েছিলেন সেই সময়টায়। তেমনি গৌর খ্যাপাও প্রতিষ্ঠান বিরোধী কিছু সংগঠনকে সমর্থন করেছেন, ভালোবেসেছেন। দুটোকেই উনি স্বাধীনতার সংগ্রামীকেই স্বাধীনতা সংগ্রাম হিসেবেই ব্যাখ্যা করছেন। এটার সঙ্গে কি তুমি সহমত? মানে এটা হচ্ছে খ্যাপার মন বৃন্দাবন, ওর মতন করে একটা ব্যাখ্যা করে, যেমন ও এই যে কোনটা ইমিটেশন আর কোনটা অরিজিনাল এই নিয়ে মাথা ব্যথা ছিল। আসলে এইটা লালনকে যারা দেখেছিলেন, প্রত্যক্ষ করেছিলেন, তার মধ্যে মীর মুশাররফ হোসেন, জলধর সেন, এরা সব ছিলেন, এরা দেখেছেন। তো এরা এই তাদের লেখাপত্রের মধ্যে কোথাও কোথাও লিখেছেন, যেটা পরবর্তীকালে সুধীর চক্রবর্তী লিখেছেন। তো সেই সব শুনে টুনে ওর বলা। তো গৌড়ের মধ্যে তো একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট ছিল ব্যাপার ছিল, মানে উনি 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 দুটোকে রিলেট করছেন। দীপকদা বলতেন যে একটা গেরিলা ওয়ারফেয়ার, তো সেটা তো ওর মধ্যে ছিল। ফলে সেটা স্বাধীনতা সংগ্রাম বলেছিল আমার মনে হয় না, কিন্তু মানুষের অধিকারের সংগ্রাম, মানুষের প্রতিবাদের সপক্ষে থাকা, সেটা তো ছিল। ও নানান সময় প্রশাসন সরকারের বিরুদ্ধে কথা বলেছে, গানও লিখেছে, এসব করেছে। তো এটা তো শুধু লালন মূল্যায়ন, এরকম অনেক গুরু, অনেক মহাজন আছে যারা দেশ ও দশের কথা ভেবেছে। আজকে যারা ফকিরদারি করছে, যারা সে অর্থে বাউল নয় ফাউল, তারা তো জয় শ্রীরাম করছে, কিছু করার নেই, করার নেই। সেই সেই তো খুব মজার লেগেছিল ঘটনাটা, যে আমি তো মানে তোমার কলম দিয়ে আমাদের গৌর খ্যাপাকে দেখা, তো যখন পড়ছি বেশ মজার লাগছে যে উনি ঘড়ি পেলেই ঘড়ি খুলে ফেলতেন বিভিন্ন রকম ভাবে, মানে ওনার নেশাই ছিল যে ওনার প্রিয় জিনিসগুলোকে খুলে ফেলবেন। তো এরকম ল্যাডলি মুখোপাধ্যায়কে খুলেছেন গৌর খ্যাপা? না, ওর খুব ইচ্ছে ছিল যে আমাকে একটা দীক্ষা টিক্ষা দেবে। তাই আমি বললাম যে তুমি এতদিন ধরে আমার সাথে নিশ্চয়ই বিরাট বন্ধুত্ব ছিল আমার সাথে, তাই বললাম তুমি তো জানো যে এটা সম্ভব না। তো এইটা বলা খুব কঠিন যে ও কতটা আমাকে খুলতে পেরেছিল, কতটা বুঝতে পেরেছিল, সেটা বলা মুশকিল। কিন্তু আমি একটা আপ্রাণ চেষ্টা করেছিলাম, সেটা ছবি করা, লেখা তো অনেক পরের প্রশ্ন, আগে ছবি করা, যে ওকে একটু বোঝা, কতটা খুলে ফেলা যাবে আমি জানি না, কিন্তু জানতাম না, কিন্তু ওকে বোঝা সেটাই সবচেয়ে কঠিন। যে হিরণ মিত্র, হিরণদা একটা বলেছিলেন, কে একটা ছবি দেখে কি বলেছে, হিরণদা বলে দিচ্ছি ল্যাডলি তো 12 বছর ধরে এটা করছে, তুমি 12 ঘন্টা একসঙ্গে থাকতে পারবে? মাতদাঙ্গা হয়ে যাবে, মারকুটের লোক তো, মাতদাঙ্গা হয়ে যাবে। আমার সাথে কিছু ঘটনা ঘটেনি কখনো। বলে একটা খুব মাখো মাখো একটা আন্তরিক, সেটাও সেই জীবন পর্যন্ত বলেছি, বইয়ে লিখেছি, সেই জীবন পর্যন্ত ও বলেছে, আর আমিও চেষ্টা করেছি পাশে থাকার। আচ্ছা ল্যালিদা, এই বাউল যে সম্প্রদায়,
এই যে তুমি বারবারই যেটা বলছো যে এটা একটা যাপন, তো তার মানে কি আমরা যদি কখনো বাউলদের কোনো সামগ্রী নিয়ে কোনো কিছু নিয়ে একটা সংরক্ষণ কেন্দ্র করি, সেটা কি তাহলে ধরা উচিত কি উচিত না? মানে তোমার কি মনে হয় এরকম একটা বাউল মিউজিয়াম হওয়া উচিত? না না, সেই সূত্রেই তো আমাকে যখন বাউল একাডেমিতে ডাকলো পশ্চিমবঙ্গ সরকার, আমি তো প্রথম বক্তব্যেই এটা বলেছিলেন যে আপনারা করবেন কিনা সদিচ্ছা থাকলেই করা যাবে। সেটা হচ্ছে যে বাউলদের গানগুলো সংরক্ষণ করা। হুম এক, তার কারণ হচ্ছে এগুলো সবই এসছে অরাল ট্র্যাডিশন থেকে, হুম শ্রুতি, হুম ফলে অপভ্রংশ হচ্ছে, হুম কথা পাল্টে যাচ্ছে, শব্দ পাল্টে যাচ্ছে, সেইগুলোকে ধরা এক। হুম দ্বিতীয় হচ্ছে যে যন্ত্রপাতি, হুম বাউলদের বাদ্যযন্ত্র সংরক্ষণেরও একটা দিক ভাবা উচিত ছিল, যে সবাই তো সব রকম বাজায় না। যেমন আহ, আমি এরকম অনেক বাউলকে দেখেছি যারা খমক বাজায় এক তারের খমক, আচ্ছা একটাই তার, আচ্ছা, কিন্তু সব সুরই বলছে। বাহ, হ্যাঁ, এরকম। তো ফলে আহ, ধরা যাক খঞ্জিরা, যে এই যে দুঃখী, দুঃখিত। এক একজন এক এক রকম দুঃখী ব্যবহার করে, কিঙ্করি যেভাবে দুঃখী, যে ধরনের দুঃখী ব্যবহার করে, পবন সে ধরনের দুঃখী ব্যবহার করে। হুম ফলে এইগুলোকে স্পেসিফাই করা, এগুলোকে সংরক্ষণ করা, এটা বলেছি, প্রচুর লিখেছি এটা নিয়ে, হুম এটা বলেছি, কিন্তু কাকস্য পরিবর্তন নাই, বলে লাভ নেই, কারণ আমাদের সেই সদিচ্ছাই তোমার নিজের ইচ্ছা করে না এরকম একটা সংরক্ষণ কেন্দ্র তৈরি করি? না। ইট রিকোয়ার্স বিগ ফান্ডিং। হুম আমি হুম কম বয়সে হলে হয়তো তবু কিছু ইয়ে করতে পারে, মানে নিতে পারে। তো আমার মনে ছিল গভর্নমেন্ট হয়তো শুধুমাত্র বাউল বা গৌখাপা এইসব পঞ্চায়েত ইলেকশন আর এখানকার বিধানসভা ইলেকশনে ব্যবহার না করে একটু ওদের জন্য ভাববে, হুম আর ওই মাসোহারা না দিয়ে, মাসোহারা দিয়েছে তাতে অসুবিধা নেই, বাউলরা পেয়েছে, পাচ্ছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেখানে তো সব বাউলরা পাচ্ছে না। আর বাউল নাম করে কোন রিক্সা চালক, কোন বাজারের দোকানি, তারাও ওই বছরের একটা দিন ওই পোশাক টোশাক পরে চলে যাচ্ছে, সই করে টাকা তুলছে। হুম তো ইচ্ছা তো অনেক কিছু থাকে, কিন্তু সাধ্য পক্ষ সেগুলো একটু বিষয় হয়ে ওঠে, কিন্তু এটা করতে পারলে খুব ভালো হতো আমাদের এখানে। সেটা আমার এখন ক্রমশ মনে হচ্ছে যে এটা সম্ভব নয়। জানি না, তবে উম, দেখি কোন সরকার ইস্তাহারে আনে এরকম একটা উদ্যোগ, সেটাও দেখতে হবে। তো আমরা মোটামুটি একদম শেষ ভাগে চলে এসেছি, এবং শেষ ভাগে চলে আসার আগের মুহূর্তটাতে আমি ল্যাডলিদাকেও বলতে চাই যে ওই যে খোলার কাজটা আমি শুরু করলাম, আমার মনে হয় ল্যাডলিদা যেমন গৌর খ্যাপাকে খোলার কাজ শুরু করেছেন তথ্যচিত্রের মাধ্যমে, আমিও চাইছি লাডলি মুখোপাধ্যায় সংরক্ষণ হোক এবং তার জার্নিটা শুরু হোক আমার মাধ্যমেই। হয়তো কোনোদিন লাডলি মুখোপাধ্যায় নিয়ে একটা তথ্যচিত্র থেকে যাওয়া উচিত, সেটার কাজটাও লাডলিদা আমাকে অনুমতি দিক, এখান থেকে আমার জার্নিটা শুরু হোক, কারণ এরকম একটা মানুষকে ধরে রাখা বড় বড় প্রয়োজন আজকের সময়টা। এটা একটু অস্বস্তিকর প্রশংসা, না, অস্বস্তিকর বলেই আমি তোমাকে কিছু বলতে চাইনি। ইউর ইনফরমেশন বলে রাখি যে একাধিক লোক কিন্তু এখানে এসছে আমার উপর ডকুমেন্ট করে, হুম সেটা হয়নি, হুম কিছুটা শুটটুট করেছে, কিন্তু পয়সা টয়সা খরচা টরচা করে তারা চলে যাবে। এখন একটা ছেলে মাঝে মধ্যে ফোন করে যে আমি কিন্তু এটা করবো, এই ডিসেম্বরে করবো, অমুক করবো। ভালো, মানে আমার বক্তব্য হচ্ছে যে আমার বললো যে আরে একাধিক লোক, আমি বললাম যদি আমার কথা, আমি যা বলি, হুম আমার কাজ, আমার কথা, তা যদি এই সোসাইটিতে কোনোভাবে গুরুত্ব পায়, কোনোভাবে কাজে লাগে, আমার তো আপত্তি করার কোনো কারণ নেই। হুম সে হতে পারে, কিন্তু আমি নিজে তো তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত। হুম কারণ আমার মনে হয় যে আলটিমেটলি তো ওই, মানে আমি এখন লাস্ট ল্যাপে আছি, বুঝলি, হুম হুম এই জার্নির শেষ ধাপে। তো ফলে তার মধ্যে মূলত যেটাতে ফোকাস করেছি, যেটা করতে চাই, সেটা হচ্ছে নিজের কাজ, হুম একটু সেলফ সেন্টার মনে হবে, কিন্তু তাই করতে চাই। হুম আমরা শেষ করব লালিদা এটা দিয়ে যে
জেন জি যাদেরকে আমরা জেন জি বলছি, তুমি তাদের খুব প্রিয় বন্ধু। হ্যাঁ, এটা আমি তো দেখেওছি। তো তুমি আশাবাদী পরিবর্তন হবে, জেন জিরা পরিবর্তন আনবে? না, আমার বক্তব্য হচ্ছে যে ওইভাবে জেনজি কোন প্রজন্ম পরিবর্তন আনবে এটাতে আমি বিশ্বাস করি না, কারণ ইটস নট ঐতিহাসিক। বরং বলা যেতে পারে জেনজি নিয়ে যেসব বলা হচ্ছে সেগুলো একটু অতিরঞ্জিত। নতুন প্রজন্মই আসবে, নতুন প্রজন্মই করবে। হয়তো আমার দেখা বহু কম বয়সী ছেলে মেয়েদের আমি দেখেছি যে যারা অন্যভাবে ভাবছে। আজকে রাজনীতির ক্ষেত্রেও দেখি যে একদম কম বয়সী ছেলে মেয়ে খুব উজ্জ্বল বুদ্ধিদীপ্ত কথা বলছে, তারা করবে। কিন্তু আলটিমেটলি সমাজ পরিবর্তনের দায় কিন্তু শ্রমিক কৃষক, এটাই আমরা ভুলে যাচ্ছি। তাদের দায়, এবং তারাই করবে। আজ না হোক কাল, কাল না হোক পরশু, 10 বছর পর, 15 বছর পর, 20 বছর পর, কিন্তু সামথিং মাস্ট বি হ্যাপেনিং, মানে ঘটবেই বলে আমার, মানে আমি অন্তত বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে, এই আশা নিয়ে যখন ল্যাডলিদা বলছেন ঘটবেই, আমিও মনে করি এটা ঘটবেই। এই আশা রেখে আজকে ল্যাডলি মুখোপাধ্যায়ের সঙ্গে আমাদের অধ্যায় শেষ করছি। অনিডারি ও বন্ধুরা সোসাইটির পক্ষ থেকে একটা ল্যাডলিদাকে তার সারা জীবনের কর্মের তো মূল্য হয় না, তো একটা ছোট্ট উপহার তুলে দিলাম। আর এই একটা ছোট্ট প্যাকেট ল্যাডলিদার হাতে আমরা তুলে দিলাম। ভালো থাকবেন ল্যাডলিদা। এবং আমি ল্যাডলি মুখোপাধ্যায়কে নিয়ে কাজ করার আজকে অনুমতি চেয়ে নিলাম। সকলকে ধন্যবাদ। জয় গুরু। কামনগরে বসত করে মনে যাওয়া